ভাবুন তো একটা সিনেমার দৃশ্যের কথা। গভীর রাতে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করে অন্ধকার ভেদ করে কানে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ। মানুষ ঘুম থেকে টু করে উঠে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকায়। আর তখনই মনে হয় যেন পৃথিবীর সব পানি একযোগে এই এলাকা গিলে খেতে চায়। কিন্তু এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তবতা। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যা ঘটে চলেছে তা যে কেউ দেখলে শিউরে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, এই পানি কি শুধুই আকাশ থেকে পড়ে এসেছে, নাকি এর পেছনে রয়েছে আমাদের অদূরদর্শিতা আর এক ভয়ঙ্কর ভৌগোলিক বাস্তবতা যা আমরা বছরের পর বছর এড়িয়ে যাচ্ছি। আজকের এই গল্পটা শুধু বন্যার খবর নয়, এটা একটা জাতির সামনে দাঁড়ানো এক নীরব বিপর্যয়ের গল্প। রাতের ঘুমের মাঝে হঠাৎ যখন মানুষ বুঝতে পারে যে তার বিছানার নিচে বর্ষণের পানি নয়, বরং নদীর প্রবল স্রোত বয়ে যাচ্ছে, তখন বুকের ভেতরটা যে কেমন হয় তা যারা অভিজ্ঞ হয়নি তারা বুঝবেন না। মৌলভীবাজারের কমলগঞ্জের সেই রাতটা ঠিক এমনই ছিল। মানুষ ভেবেছিল সারাদিনের বৃষ্টির পর রাতে হয়তো একটু শান্তি মিলবে, কিন্তু উজান থেকে আসা সেই পাহাড়ি ঢলটা কোনো আগাম বার্তা না দিয়েই ধলাই নদীর বাঁধটাকে চিরতে শুরু করে। একটা সময় পর্যন্ত মানুষ বিশ্বাস করতে চেয়েছিল যে বাঁধটা হয়তো আটকে যাবে, কিন্তু যখন প্রায় 100 মিটার বাঁধ একসাথে ভেঙে যায় তখন মানুষের সামনে আর কোনো পথ থাকে না, শুধু পানি আর পানি। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা বসে, এ বাঁধ কি আজ রাতে হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, নাকি মানুষের আক্ষেপটা খুব সাধারণ কিন্তু চরম যৌক্তিক। তারা বছরের পর বছর ধরে বলে এসেছে যে এই নির্দিষ্ট পয়েন্টটা মরণ ফাঁদ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিশ্চয়ই এটা জানতেন। অথচ বর্ষা আসার আগে সেই ছোটোখাটো মেরামতের কাজগুলো যদি ঠিকমতো হতো, তবে কি রাতের অন্ধকারে লাখ লাখ মানুষকে এভাবে পানির কবলে পড়তে হতো? একজন কৃষকের কথা ভাবুন তো, সারা বছর ঘাম ঝরিয়ে আউশ ধানের বীজ বপন করেছে। সে হয়তো স্বপ্ন দেখেছিল ফসল ঘরে তোলার, কিন্তু এক রাতের মধ্যে সব শেষ। এই ক্ষতিটা কি হিসাব করলে কেবল টাকা দিয়ে মেটানো সম্ভব? এখন যদি আপনি মনে করেন যে সমস্যাটা শুধু পাহাড়ি এলাকায়, তবে ভুল করবেন। চোখ বন্ধ করে একবার দেশের দক্ষিণ প্রান্তের দিকে যান। নোয়াখালীর হাতিয়া, একটা বিচ্ছিন্ন দ্বীপ যেখানে মানুষের জীবন তো বটেই, তাদের অস্তিত্বই যেন জোয়ারের তোড়ে ভাসতে থাকে। গত কয়েকদিন ধরে সেখানে যা হচ্ছে তা নিছক বন্যা নয়, এক ধরনের অবরুদ্ধ জীবনের নাম। টানা বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে যখন পুরো দ্বীপটাই তলিয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে তারা কতটা অসহায়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টা কোথায় জানেন? হাতিয়ার মতো একটা জাতীয় উদ্যানে দ্বীপ হওয়া সত্ত্বেও সেখানে কোনো সুরক্ষা বেড়িবাঁধ নেই। মানে প্রকৃতি যখন রাগ করে তখন সেখানকার মানুষের পক্ষে কোনো বাধা হয়ে দাঁড়ানো সম্ভব নয়। হাতিয়ায় একটা ভয়ানক চিত্র হলো, সেখানকার অনেক পরিবার গত 2 দিন ধরে চুলা জ্বলেনি। শুকনো কাঠ বা গ্যাস তো দূরের কথা, রান্নার চুলাটাও পানির নিচে তলিয়ে গেছে। একটা মা যখন তার ক্ষুধার্ত শিশুকে পানিবন্দি ছাদে বসে থাকে, তার চারপাশে শুধুই পানি দেখে, তখন প্রশাসনের দেওয়া কয়েক টন চাল বা নগদ অর্থের কোনো দাম থাকে না। কারণ সেই ত্রাণ পৌঁছানোর রাস্তাই যে বন্ধ হয়ে আছে প্রায় 5 দিন ধরে। ফেরি চলাচল বন্ধ, ফলে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ একেবারেই ছিন্ন। চেয়ারম্যান ঘাটে আটকে পড়া শত শত ট্রাকের কথা ভাবুন। সেই সব ট্রাকের মালিকরা বসে আছেন লাখ লাখ টাকার কাঁচামাল নিয়ে, যা প্রতিদিন পচে নষ্ট হচ্ছে। আর চালকেরা, তাদের তো খাওয়া দাওয়ার জায়গায় নেই। শুধু নেই তা নয়, পয়ঃনিষ্কাশনের মতো একটা মৌলিক সুবিধাও তাদের থেকে কেড়ে নিয়েছে বন্যা। এদিকে উত্তরের জেলা সুনামগঞ্জের অবস্থা যেন একটা টাইম বোমার মতো, যেখানে বসে আছে লাখো লাখো মানুষ। সুনামগঞ্জবাসীর কাছে বন্যা নতুন কিছু নয়, কিন্তু এবারের যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা একেবারে ভিন্ন। গত কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এবছরের সর্বোচ্চ। সুরমা বা বলাই নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে বলেই হয়তো অনেকেই মনে একটু স্বস্তির ঢেউ খেলছে, কিন্তু আসল আতঙ্কটা তো পেছনে লুকিয়ে আছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসটা দেখলেই শিউরে উঠতে হয়। ভারতের মেঘালয়ে যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই পানি তো কিছুক্ষণ পরে পাহাড়ি ডল হয়ে সরাসরি সুনামগঞ্জের দিকে ধেয়ে আসবে। মানে যে কোনো মুহূর্তে এই শান্ত দেখানো নদীগুলো ফুলে ফেঁপে উঠে এক আকস্মিক বন্যায় রূপ নিতে পারে। মানুষ এখন শুধু পানি নিয়ে আতঙ্কিত নয়, তারা এক অপেক্ষার প্রহর গুনছে, যেখানে কেউ জানে না বিপদটা কখন আঘাত হানবে। আর যারা ভাবছেন পাহাড়ে গিয়ে নিজেদের এই বন্যার হাত থেকে বাঁচানো যাবে, তাদের কথাও একবার শুনুন। খাগড়াছড়ির সাজেক ছুটির আনন্দে যাওয়া প্রায় 5 শতাধিক পর্যটক এখন যেন বন্দী। তারা তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার চেঙ্গি বা মাইনী নদীর পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে সড়কগুলো এখন নদীতে পরিণত হয়েছে। কোনো যানবাহন চলতে পারছে না,
পর্যটকরা এখন আটকে আছেন, তাদের খাবার আর থাকার ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা চলছে। কিন্তু পর্যটকদের চেয়েও বেশি ভয়ানক অবস্থা হলো সেখানকার স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ের ঢালে বসবাস করা প্রায় ৩,৫০০ পরিবার এখন যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। টানা বৃষ্টিতে যে কোনো মুহূর্তে পাহাড় ধসে তাদের সব চিরতরে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন যদি আশ্রয়কেন্দ্র খুলেছে, সেনাবাহিনী মাঠে নেমেছে, কিন্তু প্রকৃতির এই ক্রোধের সামনে এই ব্যবস্থাগুলো কতটা কার্যকরী হবে তা নিয়ে গভীর সন্দেহ আছে। এবার একটু পেছনে গিয়ে পুরো ঘটনাটা বিশ্লেষণ করা যাক। আমরা সাধারণত বন্যা হলেই আকাশকে দোষ দেই, বলি বৃষ্টি হচ্ছে, কি করা যাবে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মৌলভীবাজারের বাঁধ ভাঙার ঘটনা কি আমরা গভীরভাবে দেখি, তখন বোঝা যাবে এর পেছনে প্রকৃতির চেয়েও বেশি দায় আমাদের নিজেদের অব্যবস্থাপনা। আমরা জানি যে উজান থেকে পানি আসবে, আমরা জানি বাঁধটা দুর্বল, কিন্তু কাজ হয় কেবল বিপদ ঘটে যাওয়ার পর। এটা কি কোনো যুক্তিসঙ্গত পদ্ধতি? অন্যদিকে হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপে যেখানে মানুষের বসবাস, সেখানে জোয়ারের পানি ঠেকানোর জন্য স্থায়ী কোনো অবকাঠামো না থাকা, সেটাকে দীর্ঘমেয়াদে পরিকল্পনার চরম ব্যর্থতা নয়? আমাদের ভূরাজনীতির একটা বড় অংশ হলো আমরা উজানের দেশগুলোর উপর নির্ভরশীল। ভারতের মেঘালয়ে একটু বেশি বৃষ্টি হলেই আমাদের এখানে প্লাবন। কিন্তু আমরা কি আমাদের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা এমনভাবে শক্তিশালী করতে পেরেছি যাতে এই ঢল সামলানো সম্ভব? উত্তরটা হয়তো সবার জানা। আমরা নদী ভরাট করে বাড়ি বানিয়েছি, আমরা খাল কেটে মাটি বিক্রি করেছি, আমরা পাহাড় কেটে রাস্তা বা বসতি তৈরি করেছি। ফলে পানি যেখানে যাওয়ার কথা ছিল সেই পথগুলো আমরা আমাদের নিজেদের হাতে বন্ধ করে দিয়েছি। তাই তো একটু বৃষ্টি হলেই এখন আকস্মিক বন্যা হয়ে যায়। ভবিষ্যতের দিকে তাকালে চিত্রটা আরও ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের অনিয়মিত এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী দিনেও আরও বাড়বে। আগে যেখানে বন্যা হতো নির্দিষ্ট একটা সময়ে, এখন সেখানে যে কোনো সময় যে কোনো জায়গায় পানি জমে যেতে পারে। আমরা যদি এই বাস্তবতা থেকে আমাদের অবকাঠামোগত পরিকল্পনা না বদলানো হয়, তবে আগামী দশকে বাংলাদেশের যেসব অঞ্চল এখনও নিরাপদ, সেগুলো পানির নিচে তলিয়ে যেতে পারে। আমাদের কাজ হবে শুধু বন্যার পর ত্রাণ বিতরণ করা নয়, বরং বন্যা হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার। শেষ পর্যন্ত যা দাঁড়ায় তা হলো এক চরম অসহায়ত্বের গল্প। একদিকে যারা পানিবন্দী হয়ে ঘর ছাড়া, অন্যদিকে যারা পাহাড়ে আটকা পড়ে জীবন ঝুঁকি নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন। প্রশাসন বা রাষ্ট্র তাদের দিতে পারে, কিন্তু একজন মানুষের সে মানসিক আঘাত, যে আঘাত সে পায় যখন দেখে তার জীবনের সঞ্চয় এক রাতে পানিতে ভেসে যায়, সেই ক্ষতি কি কেউ পূরণ করতে পারবে? প্রকৃতি যখন তার চরম রূপ ধারণ করে, তখন মানুষের আখের জল আর আকাশের জল একাকার হয়ে যায়। আমাদের এখন একটা বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা কি শুধু প্রকৃতিকে দোষ দিয়ে ক্ষান্ত হব, নাকি আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সাহস দেখাবো? যে বাঁধগুলো ভাঙছে সেগুলো কি শুধু পানির চাপে ভাঙছে, নাকি দুর্নীতি আর অব্যবস্থাপনার চাপে ভাঙছে? আপনার কাছে এর উত্তর কি? আপনার এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন? আর সরকারের পাশাপাশি আমরা সাধারণ মানুষ কি করতে পারি এই ধরনের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনার একটা কথাও হয়তো আগামী কোনো বড় সিদ্ধান্তের ভিত্তি হতে পারে।